সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। পাড়ার ক্রিকেটে দেখবেন কোনো কোনো খেলোয়াড় প্রচুর রান করেন এবং পাড়ায় তিনি খুবই প্রশংসিত একজন ক্রিকেটার। আপনি যখন তাকে পেশাদার কোনো টুর্নামেন্টে নামিয়ে দেখবেন, দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই এই ব্যাটার মহিলারা নুডলস রান্না করতে যতটুকু সময় নেন তার থেকেও কম সময় 0 রানে কিংবা 1-2 রানে তিনি ব্যাট হাতে ব্যর্থতার মুখাবয়ব নিয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন। আবার দেখবেন আমাদের ঘরোয়া ক্রিকেটে ব্যাটে প্রচুর রান পান অথবা বোলিংয়ে ঈর্ষণীয় সাফল্য, এরকম কোনো ব্যাটার বা বোলিং যখন ব্রিসবেনে যান, মেলবোর্নে যান কিংবা ক্রাইস্টচার্চে যান অথবা ক্রিকেটের মক্কা লর্ডসে যান, সেখানে তিনি একদম চরমভাবে ফ্লপ মারেন। কারণ যে মাঠে তিনি অত্যন্ত প্রত্যুৎপন্ন মতিত্ব প্লেয়ার হিসেবে চিহ্নিত, সেই প্লেয়ারের শেখা কলা কৌশল ওই ধরনের বড় মাঠে চরম ব্যর্থতার পরিচয় দেয় এবং তার প্রতিপক্ষ বোলার বা ব্যাটার তারা তো তার থেকে অনেক বেশি উচ্চ মাপের থাকার কারণেই তিনি তার পারদর্শিতায় অত্যন্ত ম্লান হিসাবে তার চিত্র ফুটে ওঠে। আমি রূপক অর্থে ক্রিকেটীয় এই উদাহরণগুলো কেন দিলাম? এ কারণে যে কোনো ব্যক্তি তিনি তার মাপ বুঝে কথা বলাটা খুবই যুক্তিসঙ্গত। তিনি কতটুকু চর্চা করবেন সেটি তার বোঝা উচিত, তা না হলে তার চর্চাকে অনেকেই অনধিকার চর্চা বলবেন। ফলে আমরা যে যতটুকু মাপের সে ততটুকু কথা বলা সঙ্গত, আর তার থেকে বড় মাপের কোনো কথা বলতে গেলে আমাদেরকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত নিয়ে উপযুক্ত স্টাডি করে তথ্য নির্ভর হয়ে সেই ধরনের কথা বলাটাই যুক্তিসঙ্গত। আর তা না হলে মানুষের কাছে আপনি অত্যন্ত খেলো হয়ে যাবেন। আমি এই কথাগুলো কেন বলছি, আলোচনার ভেতরে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন। যে সংবাদটি নিয়ে আমি আলোচনা করতে চাই, এই সংবাদটি আমার নজরে অনেক দেরি করে এসেছে, প্রায় 6 মাস পরে। এটি সম্প্রতি আমি দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও, জামাত ইসলামীর আমিরের একটি বক্তৃতার অংশবিশেষ। এই সংবাদটি একটি মিডিয়ায় আমার সামনে এসেছে, যেটি 13ই অক্টোবর 2025-এ এই সংবাদটি ওই মিডিয়ায় প্রকাশিত হয়েছিল। ঘটনাটি যদিও ওই বছর অর্থাৎ 2025 সালের 27শে সেপ্টেম্বরের। সেখানে সেই মিডিয়া শিরোনাম করছে, এপিজে আব্দুল কালামের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জামাত আমিরের মন্তব্যটি সঠিক নয়। অর্থাৎ এপিজে আব্দুল কালাম, যিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি, ভারত রত্ন হিসাবে যিনি স্বীকৃত, সেই ধরনের একজন মহান মানুষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জামাত আমির একটি বক্তৃতা করেছেন, যেটি এই মিডিয়া বলছে তার এই তথ্য সঠিক নয়। এটি যে সঠিক নয় আমি যখন আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমেই ওই মিডিয়ায় প্রকাশিত সংবাদের অংশবিশেষ আপনাদেরকে একটু পড়ে শোনাই। গত 27 সেপ্টেম্বর অর্থাৎ 2025 সালের 27 সেপ্টেম্বর দুপুরে ঢাকার কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEB এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে ভাষণ দেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এই আলোচিত বক্তৃতাটি করেন। সেই বক্তৃতার ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ করছি। পাশের দেশ ডক্টর আব্দুল কালাম, তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন না? গ্রাজুয়েট ছিলেন, ইন্টারমিডিয়েট ছিলেন, হাই স্কুল পাস করেছেন? কিছুই না। কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছে তার। সেই জাতি তো তাকে সম্মান দিয়েছে এই জন্যে, তার কন্ট্রিবিউশনের জন্য, তার অবদানের জন্য, তার কাজের জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটি দেখলেন। জামাতের আমির তিনি প্রশ্ন করেছেন যে এপিজে আব্দুল কালাম তিনি মাস্টার্স ডিগ্রি কিনা, তিনি গ্রাজুয়েট কিনা, তিনি ইন্টারমিডিয়েট পাস করেছেন কিনা, তিনি হাই স্কুলের গণ্ডি পার হতে পেরেছেন কিনা। এগুলো তার এই প্রশ্ন করার অর্থ হলো এগুলো আব্দুল কালাম আজাদের এখতিয়ারে নেই। তিনি হয়তো উনি যেভাবে বলতেছেন তিনি একজন স্বশিক্ষিত মানুষ, স্কুল কলেজের শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নাই, তারপরে তিনি যেটি বলছেন তিনি সম্মানিত হয়েছিলেন তার কাজ এবং অবদানের কারণে। এই কথাটি কেন বলার প্রয়োজন হলো ডক্টর শফিকের মতো লোকের?
এটি আমরা নিশ্চিত নই। এবার এই যে যিনি বাংলাদেশের একজন রাজনৈতিক দলের একজন আমির, তার রাজনীতিবিদ হিসেবে তার অভিজ্ঞতা এবং তার ব্যক্তি এ সম্পর্কে আমাদের ধারণা আছে। তিনি কেন এপিজে আব্দুল কালামের মতো এত বিশ্ববিখ্যাত একজন মানুষ সম্পর্কে এই ধরনের কথা বললেন, এটি নিয়ে নিশ্চয়ই প্রশ্ন করা যায়, এটি বাহুল্য। এবং অনেকেই এইসব কারণে হয়তো বলেন আদার ব্যাপারীর জাহাজের খোঁজ, এরকম উপমা দিয়ে কথা বলেন। আমরা উইকিপিডিয়ার তথ্যের পরে নির্ভর করে এপিজে আব্দুল কালামের শিক্ষাগত যোগ্যতা এবং তার অন্যান্য যোগ্যতা দর্শকদের জন্য আমি একটু নিবেদন করছি। আমরা জানি এপিজে আব্দুল কালাম, তার পুরো নাম হলো আবুল পাকির জয়নুল আবিদিন আব্দুল কালাম। 1931 সালের 15ই অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী ছিলেন, যিনি ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্ম বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফস কলেজ থেকে এবং বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT থেকে পড়াশুনো করেছিলেন। 40 বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন DRDO ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় ISRO এই সংস্থায় বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসাবে কাজ করেন। ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উড্ডয়ন কর্মসূচির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপক যান রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এবার এপিজে কালামের প্রাথমিক শিক্ষা এবং শিক্ষা জীবনের কিছু তথ্য উইকিপিডিয়াতে যেভাবে উল্লেখ করা আছে আমি আপনাদের সামনে তুলে ধরি। আবুল পাকির জয়নুল আবিদিন আব্দুল কালাম রামনাথপুরম কোয়ার্টার্স ম্যাট্রিকুলেশন স্কুল থেকে শিক্ষা সম্পূর্ণ করার পরে আব্দুল কালাম ভিক্রুনিচ্চিপল্লির সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন। 1954 সালে সেই কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন। লক্ষ্য করুন, 1954 সালে সেই কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন। এই যে তার ডিগ্রি সম্পর্কে জামাতের আমির প্রশ্ন তুললেন, নিশ্চয়ই তার জবাব এর মধ্যেই আছে। এবার আসুন আব্দুল কালাম তার পেশাগত জীবন এবং যোগ্যতা সম্পর্কে আমি একটু বলি। 1960 সালে স্নাতক পাশ করার পর ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এক্সপেরিমেন্টে একজন বিজ্ঞানী হিসাবে যোগদান করেন। উক্ত প্রতিষ্ঠানে তিনি একটি ছোট্ট হোল্ডার ক্রাফটের নকশা তৈরি করে তার কর্মজীবন শুরু করেন। কালাম ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটিতে প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাইয়ের অধীনে কাজ করতেন। 1969 সালে আব্দুল কালাম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বদলি হন। সেখানে তিনি ভারতের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী যানের প্রকল্প পরিচালক ছিলেন, যা 1983 সালের জুলাইয়ে রোহিণী কৃত্রিম উপগ্রহকে তার কক্ষপথে স্থাপন করে। কালাম 1965 সালে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় স্বাধীনভাবে একটি বর্ধমান রকেট প্রকল্পের কাজ শুরু করেন। 1969 সালে তিনি সরকারের অনুমোদন লাভ করেন এবং আরও কয়েকজন প্রকৌশলীকে নিয়ে এই প্রোগ্রামের ব্যাপ্তি ঘটান। আমি একটু অতিরিক্ত যোগ্যতাও তার উল্লেখ করলাম। এই রকম একজন বর্ণিল যোগ্যতা সম্পন্ন মানুষ, সর্বভারতের ইতিহাসে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষদের শীর্ষে জায়গায় থাকা একজন ব্যক্তিত্ব। তার শিক্ষাগত যোগ্যতা, তিনি মাস্টার্স ডিগ্রি ছিলেন কিনা, তিনি গ্রাজুয়েট ছিলেন কিনা, এমনকি জামাত আমিরের বক্তব্য অনুযায়ী তিনি হাই স্কুলের গণ্ডিও পার হননি। অথচ আমরা তথ্য দেখলাম যে তিনি পদার্থবিজ্ঞানের স্নাতক সহ কিভাবে তার শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত জীবন এটি কত বর্ণাঢ্য ছিল লক্ষ্য করেছেন। এই প্রসঙ্গে জামাতের আমিরের কথা বলাটাই বাহুল্য। জামাতের আমির শুধু এই প্রসঙ্গ না, অনেক প্রসঙ্গেই তিনি বাহুল্য কথা বলেন। ইতিহাসের যে অংশে তার কোনো ভূমিকা নেই, কোনো অংশগ্রহণ নেই,
বরঞ্চ তার বিপরীত অবস্থানে তার ভূমিকা অংশগ্রহণ ছিল কিনা আমরা নিশ্চিত না, কিন্তু ভূমিকা ছিল। এখনও যিনি সেই অপকর্মকে সমর্থন করেন তিনি সে সমস্ত বিষয়ে অনেকবার কথা বলেছেন। যেমন নির্বাচনের পূর্বে তিনি বললেন যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে শিক্ষার্থীদেরকে 1971 এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করবেন। জামাতের আমির বা জামাত শিক্ষার্থীদেরকে 1971 এবং মুক্তিযুদ্ধের ইতিহাস শেখাবেন, এই কথাও তিনি বলেছিলেন। উই রিভোল্ট এই শব্দটি, এই বাক্যটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালের তার কমান্ডিং অফিসার পাকিস্তানি জেনারেল জাঞ্জুয়াকে তিনি অস্ত্রে তাক করে তাকে গ্রেপ্তার করে কুপকাত করে আত্মসমর্পণে বাধ্য করে তিনি বলেছিলেন উই রিভোল্ট। অথচ নির্বাচনের পূর্বে চট্টগ্রামে এক বক্তৃতায় জামাতের আমির তিনি দাবি করলেন চট্টগ্রামেরই একজন কৃতি সন্তান আরেকজন মুক্তিযোদ্ধা, যিনি অবশ্যই একজন বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত কর্নেল অলির কথা বললেন যে কর্নেল অলি নাকি এই চট্টগ্রাম থেকেই প্রথম উই রিভোল্ট বলে বিদ্রোহ শুরু করেছিলেন। তো কর্নেল অলি যদি 1971 সালে আপনাকে পেতেন, আপনাকে তো জবাই করে ফেলতেন। আর আপনি যদি কর্নেল অলিকে মুক্তিযোদ্ধা হিসেবে সামনে আপনি বা আপনার দল পেতেন, তাহলে তার তো দফারফা হয়ে যেত। সেই কর্নেল অলিকে জিয়াউর রহমানের কৃতিত্ব তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো বাহুল্য কথাও এই জামাতের আমির বলেছিলেন। এছাড়া তিনি একের পর এক বাহুল্য কথা বলে সমাজে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা, এক ধরনের অস্থিরতা তৈরি করার অপচেষ্টা করছেন। ইতিহাস বিকৃতিতেও তার গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রায়শ আমরা প্রায়ই দেখছি। জাতীয় সংসদেও বিরোধী দলের নেতা হিসাবে তার পারফরমেন্স খুবই ম্লান এবং বিতর্কিত। তো আমরা তার ব্যক্তিগত অযোগ্যতা নিয়ে কথা বলা এটি আমার নিশ্চয়ই কোনো সাবজেক্ট নয়, বরঞ্চ তিনি যোগ্যতার প্রমাণে ব্যর্থতা নিঃসন্দেহে তার দায় এবং তার দলের দায়, এবং সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন তিনি এবং তার দল। এ নিয়ে আমাদের কথা বলার কিছু নাই। কিন্তু এই ধরনের মহান ব্যক্তিত্বদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে নিশ্চয়ই তিনি ভবিষ্যতে যত্নবান হবেন, সতর্ক হবেন, পর্যাপ্ত স্ট্যাডি গ্রহণ করবেন। যেহেতু বিরোধী দলের নেতার মতো একটা পদ, যেটি রাষ্ট্রে মন্ত্রীর মর্যাদা এবং সংসদে অবশ্যই একজন মহাগুরুত্বপূর্ণ পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তি, ফলে তার কথা বলার ক্ষেত্রে ভবিষ্যতে তিনি সতর্ক থাকবেন এবং এই ধরনের বাহুল্য, অপ্রয়োজনীয় এবং পদার্থের অভাব আছে এ ধরনের কথা বলে নিজেকে আর খেলো করবেন না, এমনটি প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।